নমস্কার। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সমাপ্তিসূচক প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান বিনি সুতোর রূপলি রেখা। উপস্থিত সকল দর্শকদের সিএমআরজি তরফ থেকে অভিনন্দন। এবার আমি ডেকে নেব এই অনুষ্ঠানের সঞ্চালিকা রশ্মিকে। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে। তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। গানে গানে কথায় কথায় আজ আমরা কিছুটা পথ চলব সকলে একসঙ্গে। আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে আয়োজিত প্রবীণ নাগরিকদের কল্যাণ প্রচারের কর্মসূচি সমাপ্তির প্রথম পর্বের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এই ত্রিগুণা সেন মঞ্চ থেকে, এবং দ্বিতীয় পর্যায়ের যে অনুষ্ঠানটি সেটি এই মঞ্চ থেকেই অনুষ্ঠিত হবে 29শে এপ্রিল 2026 আপনাদের সকলকে নিয়ে। আপনারা আজ যেমন আমাদের সঙ্গে আছেন, আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। একইভাবে 29শে এপ্রিল আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই মঞ্চ থেকে আমরা আবার আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক বিষয় নিয়ে কিছুটা পথ চলব। আমি আজকের অনুষ্ঠানের একেবারেই শুরুতে মঞ্চে ডেকে নেব আমাদের খুব প্রিয় একজন মানুষকে, যিনি ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি এর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত একজন মানুষ, যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, শ্রীমতী প্রণতি সিনহা মহাশয়াকে। শ্রীমতী প্রণতি সিনহা মহাশয়াকে আমি মঞ্চে ডেকে নেব। আজকের এই অনুষ্ঠানের পথ চলার শুরুটা হোক তার গানে গানে। শ্রীমতী প্রণতি সিনহা মহাশয়াকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের ভর্ণি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের ভর্ণি
জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমাদের এই প্রিয় মানুষকে বরণ করে নেওয়ার পালা। ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির পক্ষ থেকে তাকে শিল্পীকে উত্তরীয় স্মারক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সিএমআইজির ডে কেয়ার সেন্টারের আমাদের প্রিয় মাসিমারা। উত্তরীয় পরিয়ে শিল্পীকে বরণ করে নিলেন, স্মারক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সিএমআইজির ডে কেয়ার সেন্টারের মাসিমারা। এবং এই সিএমআইজির ডে কেয়ার সেন্টারের মাসিমারা তাদের নিজেদের হাতে তৈরি করা ব্যাগ উপহার দিচ্ছেন শিল্পীকে। শ্রীমতী প্রণতি সিনহা মহাশয়ের হাতে তাদের নিজেদের হাতে তৈরি করা ব্যাগ উপহার দিলেন। খুব সুন্দর এই মুহূর্ত, মনে রাখার মতো। আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানকে। যে কোনো শুরুই তো শুভ কাজ ছাড়া হয় না, আর এই মুহূর্তের সেই শুভ কাজটি হলো প্রদীপ প্রজ্বলন। একটু আলোয় আলোয় ভরে উঠুক আজকের এই মঞ্চ, আজকের এই প্রেক্ষাগৃহ। আমি ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির গভর্নিং বডি মেম্বার্সদের মঞ্চে আহ্বান জানাচ্ছি, এই মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির গভর্নিং বডি মেম্বার্সদের অনুরোধ জানাচ্ছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী পর্যায়ের শুরু করব। যে আনন্দে আকাশ ভরা, যে আনন্দ তারায় তারায়, যে আনন্দ সকল সুখে, যে আনন্দ রক্ত ধারায়, সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ঝরি, সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি, সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি। আলোয় আলোয় ভরে উঠুক আমাদের এই সন্ধ্যা, আমাদের এই সাংস্কৃতিক বিষয়ের মধ্য দিয়ে পথ চলা। এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাতে চাইছি প্রতিষ্ঠানের সম্পাদিকা শ্রীমতী ইন্দ্রাণী চক্রবর্তী মহাশয়াকে। তিনি এসে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতেই ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির সম্পর্কে পরিচিতি প্রদান করবেন আমাদের সকলের কাছে, এবং তার সেই বক্তব্যের আগে তার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। তিনি 1988 সালে ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির প্রতিষ্ঠা করেছিলেন এবং খুব নিজের ভেবে এই ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি নিয়ে এগিয়ে চলেছেন সকলের মাঝে। কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি রিজিওনাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার অন এজিং, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, ভারত সরকার
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে আয়োজিত প্রবীণ নাগরিকদের কল্যাণ প্রচারের কর্মসূচি সমাপ্তির প্রথম পর্যায়ের অনুষ্ঠান। এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি সেক্রেটারি অ্যান্ড ডিরেক্টর অফ সিএমআইজির ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী মহাশয়াকে। নমস্কার। আমি প্রথমেই ধন্যবাদ জানাই সঞ্চালিকাকে। আমি যদিও তাকে এখনো দেখতে পাইনি, কিন্তু খুব সুন্দর বলছেন ভাই। আপনার ভীষণ ভালো লাগছে আমার আপনার বক্তব্য। আপনি এভাবেই চালিয়ে যান। আচ্ছা, প্রথমেই আমি একটু দুঃখ জানাই, নিজের দুঃখটাকে প্রকাশ করি যে আজকের এই অনুষ্ঠানে আমি মানে সশরীরে থাকতে পারলাম না। সশরীরে থাকতে পারলাম না কারণ আমার কিছুটা কাজ পড়েছে, আমাকে একটু বিদেশে আসতে হয়েছে। তাই এখান থেকেই আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। যে কোনো জায়গায় আমার প্রতিষ্ঠান, যেহেতু আপনারাই বললেন যে আমি 1988 সালে এই প্রতিষ্ঠান তৈরি করেছি, এই আমার সন্তানের মতন। ছেড়ে থাকতে খুব কষ্ট হয়, কিন্তু প্রয়োজনে তো বেরোতেই হয়। তো সেরকম একটা প্রয়োজনের মধ্যে পড়ে গেছি বলে আজকে আমি টেকনোলজির সাহায্য নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রথমেই বলি যে আমার এটা দেখে খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে যে আমাদের বাকি সকলের আহ্বানে সাড়া দিয়ে এত মানুষ এখানে এসেছেন, এত গুণীজন এসেছেন, এত শিল্পী, এত কলাকুশলী আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন। আমি সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি, সুদূর লন্ডন থেকে বসে। আর যারা যারা আসছেন তাদের একটু নামগুলো আমি একটু বলে দিই। আমি ঠিক বলছি কিনা অবশ্যই আমার যারা সহকর্মী আছেন বলে দেবেন। এখানে আজকে উপস্থিত হয়েছেন বা হবেন জি বাংলার সারেগামাপা খ্যাত জনপ্রিয় শিল্পী নামটা কি যেন, সমদীপ্তা মুখার্জি। এছাড়া আছেন যিনি এক্ষুনি আমাদেরকে সঞ্চালনার কাজ করছিলেন, রশ্মি। এছাড়া আমাদের বোধহয় আরো কিছু নাটক, শ্রুতি নাটক এখানে অভিনীত হবে, সেখানে কুনাল মালিক মহাশয় এবং তার সঙ্গে রশ্মিও অংশগ্রহণ করবেন। আমি সবাইকে স্বাগত জানাই। আপনারা এখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আপনারা এই সমস্ত কলাকুশলী গুণী মানুষ আমাদের মঞ্চ আলোকিত করবেন। যারা রয়েছেন এখানে তারা ভীষণভাবে সেটাকে ভালো লাগবে এবং আমরা মনে করব যে আমাদের প্রথম পর্বের কাজ যা আমাদের করতে দেয়া হয়েছিল সেটা আমরা ঠিকঠাক সমাপ্ত করতে পারলাম। আচ্ছা, প্রথমেই বলি যে শ্রোতা দর্শক যারা রয়েছেন তাদের ভেতরে প্রথমেই আমি স্বাগত জানাবো যারা আমাদের পরিচালক মণ্ডলী, তাদের, কারণ তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। আমি যে এই যে আমার অনুপস্থিতি, আমি যে নেই এখন দেশে প্রতিষ্ঠানে, কিন্তু এত বড় বড় কাজ চলেছে। আমরা যেহেতু সরকারের এই অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গে এবং বিহারে যা আমাদের কর্মক্ষেত্র, সেখানে আমরা ভারত সরকারের প্রতিনিধি এবং ভীষণভাবেই আমাদের তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে হয়। একদিকে সেটা, আর একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের সমস্ত যা কিছু পড়াশুনোর কাজ, শিক্ষাগত যা কিছু কাজ, সে সবই কিন্তু তাদের দ্বারা রেকগনাইজড অর্থাৎ স্বীকৃত। সেই এই দুটি বড় বড় বিশাল বিশাল প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কাজ করাতে আমাদের কিন্তু প্রচন্ড দায়িত্ব। আমার অনুপস্থিতিতে আমাদের এই সমস্ত পরিচালক মণ্ডলীর সদস্যরা, তারা অভিভাবকের মতন আমার সব কর্মীদের কি করতে হবে, কোন সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে এগোতে হবে, এইবার সবকিছু তাদেরকে সাহায্য করে দেন, তাদেরকে গাইড করেন। আমার তাদের কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নেই। এরপরে আমি বলবো আমার ছাত্রছাত্রীদের কথা। এই প্রসঙ্গে একটু বলি প্রতিষ্ঠানের কথা। আমি নিজে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ছাত্রী ছিলাম, আমি ওখান থেকে পিএইচডি করেছি। তারপর বিদেশে গিয়ে জেরন্টোলজি নিয়ে অনেক কাজ করেছি। যে সময় করেছি 80-র দশকে, তখন জেরন্টোলজি শব্দটা খুব একটা পপুলার শব্দ ছিল না। এমনকি অনেক আইএসআইতে যে সমস্ত বিশিষ্ট পণ্ডিত মানুষরা আসতেন, তারাও আমাকে বলতেন যে তুমি এত বাচ্চা মেয়ে এখন থেকেই, তখন বাচ্চা ছিলাম, বাচ্চা মেয়ে তখন থেকে এখন থেকেই বয়স্কদের জন্য ভাবছো। তো এটা যে কত বিশাল সমস্যা হয়ে একটা বিশাল পড়াশুনোর বিষয়বস্তু হয়ে আসবে, তখনও কিন্তু 3 দশক 3.5 দশক আগে আমরা কিন্তু সেটাকে বুঝতে পারিনি।
তাই আমাদের প্রতিষ্ঠানে যেটা হয় সেটা আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে পড়াশুনো, জেরন্টোলজি, বাংলা হলো বার্ধক্য বিজ্ঞান। এই বার্ধক্য বিজ্ঞান হচ্ছে আমাদের চর্চার বিষয়। একদিন থেকে 365 দিনই, শুধু ছুটির দিনগুলো বাদ দিলে আমাদের কিছু না কিছু প্রশিক্ষণ চলে। সেই প্রশিক্ষণ বয়স্ক মানুষদের কিভাবে দেখাশুনো করবে সেই নিয়ে ইয়াং ছেলে মেয়েদের ভেতরে, বিশেষ করে যারা হয়তো সেভাবে অন্য কোনো কাজে যুক্ত হতে পারছেন না, কিন্তু তাদের বিশাল ইচ্ছে রয়েছে সমাজের জন্য কিছু করার, এই রকম ছেলে মেয়েদেরকেই আমরা বেছে নিই। এবং এই 3 মাস 6 মাস এই প্রোগ্রামগুলো ভারত সরকারের রিজিওনাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার হিসেবে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের সিনিয়র সিটিজেন্স ব্রাঞ্চ থেকে এগুলো আমাদের সঙ্গে কোলাবোরেট করা হয়। এবং 2000 সাল থেকে আমরা প্রায় 3000 ছাত্রছাত্রী বের করেছি, যারা এই জেরিয়াট্রিক কেয়ার, যেটা ভারত সরকারের নাম হচ্ছে জেরিয়াট্রিক অ্যানিমেটর কোর্স, এই অ্যানিমেটর কোর্স করেছেন এবং জেলায় জেলায় তারা বিভিন্ন কাজের ভেতরে বয়স্কদের, প্রবীণদের, পিতৃপ্রজন্মের মানুষদের সেবায় নিয়োজিত আছেন। এছাড়া আমাদের রিসার্চ চলে, গবেষণা। গবেষণাগুলো কিন্তু এত বিশাল ফিল্ড রয়েছে জেরন্টোলজিতে গবেষণা করার। আমি যেহেতু জীবন শুরু করেছিলাম আইএসআই এর মানে গবেষক হিসেবে, আমি গবেষণাটাকে সব সময় সামনে রাখি এবং মনে করি যে এটার থেকে যা বেরোবে তার ফলাফলটাই কিন্তু আমরা সমাজে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এই গবেষণাগুলো ট্রান্সন্যাশনাল হয়, অর্থাৎ কোনো একটা ডেভেলপড কান্ট্রির সঙ্গে একত্রিত হয়ে আমরা এই কাজগুলো করি। এছাড়াও আরো অনেক রিসার্চের কাজ আমাদের হয়, অনেক প্রশিক্ষণ হয়। সব থেকে বড় যেটা আমার এখানে বলার সেটা হচ্ছে, আমি বললাম 3000 ছাত্রছাত্রী বের করেছি, এটা হলো যে প্রবীণদের কিসের প্রয়োজন হয়, তাদেরকে কিভাবে দেখাশুনো করবে। একলা থাকেন আমরা, এ কথা আমরা সবাই জানি, ঘরে ঘরে একা অথবা দুজন। একজন চলে গেলে আরেকজনকে দেখাবেন কি করে, দেখবেন কি করে, কে দেখবেন? তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আমাদের এই জেরিয়াট্রিক কোর্স, অ্যানিমেটর কোর্স, এবং এটাতে অনেক কিছু পড়াশোনা করতে হয়। আবার যারা 3 মাস কোর্স করতে পারবেন না তাদের জন্য ছোট ছোট কোর্স, যেমন ধরুন জেরিয়াট্রিক সাইকোলজি, যেমন প্রোডাক্টিভ এজিং, যেমন দেশে কি আইন আছে তাদের জন্য, শুধুমাত্র প্রবীণদের জন্য, কি কোথায় গেলে কি ফেসিলিটিস গুলো পাবেন, এইগুলো নিয়ে কিন্তু আমাদের সর্বক্ষণ কাজ চলে। সমস্ত কাজটাই কিন্তু শুধুমাত্র বয়স্কদের জন্য, 60-এর উপরে যারা আছেন এবং তাদের যে কোনো সমস্যার রিজিওনাল সেন্টার রিজলভ করার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও কাজ করি, কারণ যে রাজ্যে কাজ করছি সেখানকার সরকারের সঙ্গেও আমরা সব ব্যাপারে সহযোগিতা করি, যে কোনো সময় যে কোনো টেকনিক্যাল হেল্প দিই, এবং ওরাও আমাদের কাছে আসেন এবং আমাদেরকে ডেকে পাঠান যে কোনো সময়। তাহলে ছাত্রছাত্রীরা হলো আমাদের সম্পদ, কারণ তারা সাবজেক্টটা জেনে যাচ্ছেন, জেনে গিয়ে কিন্তু আমাদের সঙ্গে যখন কাজ করছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারা হয়তো অন্য কোথাও চাকরি নিয়েছেন, কিন্তু তাহলেও ভলান্টারিলি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রেগুলার তারা যোগাযোগ করছেন। এবং যা কিছু আমরা করতে চাইছি, জেলায় জেলায় গিয়ে যে আমাদের কাজ করতে হয়, সেখানে যারা আমাদের এক্স স্টুডেন্টরা, পাস আউট স্টুডেন্টরা রয়েছেন, তারা এবং লোকাল ক্লাব, লোকাল লোকজনের সঙ্গে একত্রিত হয়ে আমরা কাজ করি। অতএব নেটওয়ার্কটা আমাদের অনেক বড় করে সাজাতে হয়েছে। 4টে দশক ধরে আমি কাজ করছি, এই 4টে দশক ধরে আমরা অনেকের কাছে পৌঁছতে পেরেছি, কিন্তু আমার সবসময় মনে হয় যে অত্যন্ত অপ্রতুল আমাদের কাজ, আরো অনেক করতে হবে। সেই কথাটাই তুলে ধরার চেষ্টা করছি, যে তাহলে এই যে সমস্ত ছাত্রছাত্রীরা, এরা সম্পদ হিসেবে আমাদের সঙ্গে রয়ে যাচ্ছে। আর শেষে যাদের কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এক্ষুনি একজন মাসিমা উঠলেন, খুব পরিচিত মুখ আমার। তো এই যে ডে কেয়ার সেন্টার, আমাদের 2টো ডে কেয়ার সেন্টার চলে। কোনো একটা সময় পর্যন্ত ভারত সরকার এই ডে কেয়ার সেন্টারের সমস্ত খরচা দিতেন, কিন্তু তারপরে আমাদের কাছে একটা নোটিশ এলো যে এই ডে কেয়ার সেন্টারকে তোমরা ওল্ড এজ হোমে কনভার্ট করো। তো আমি সেটাতে রাজি হইনি, কারণ আমি মনে করি যে ডে কেয়ার সেন্টারে যে সুযোগ সুবিধা মাসিমারা যারা লোকালিটিতে থাকেন, যারা কমিউনিটির মধ্যে থাকেন, তারা যেটা পাচ্ছেন, এবং আমার রিসার্চ বলছে তারা যেটা আনন্দের সঙ্গে জীবনের শেষ কটা দিন কাটাচ্ছেন, কারণ আমাদের ডে কেয়ার সেন্টার থেকে ওরা সবকিছুই পান, দিনের শেষে বাড়ি ফিরে যান এবং আত্মীয়, বন্ধু বান্ধব, পরিচিত নাতি নাতনির সঙ্গে বাকি সময়টুকু থেকে যে আনন্দ পান,
সেটা আমরা এই মুহূর্তে তাদের অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবো না। কিন্তু একই সঙ্গে মনে রাখবেন যে আমরা সব সময় ওল্ড এজ হোমে পাঠানোর পক্ষে, কারণ প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের সহকর্মীরা ওল্ড এজ হোম চালাচ্ছেন তাদেরই জন্য, যারা নিজেদের ভার নিজেরা বহন করতে পারেন না, অর্থাৎ তাদের প্রয়োজন হয় সমাজের সাহায্যের। সেই সমাজের সাহায্য নিয়ে তারা ওল্ড এজ হোম চালাচ্ছেন। ভারত সরকার সম্পূর্ণভাবে তাদের সাহায্য দিচ্ছেন। কিন্তু আমাদের ইনস্টিটিউটের ক্ষেত্রে, সিএমআইজির ক্ষেত্রে, যেহেতু আমি সেই ওল্ড এজ হোমে কনভার্ট করিনি, ডে কেয়ার সেন্টারকে ডে কেয়ার সেন্টারই রেখেছি, সেই জন্য আমার কাছে সেই অনুদানটা এসে পৌঁছয় না, বাকি সব অনুদানগুলি আসে। এই ডে কেয়ার সেন্টারের মাসিমারা কিন্তু আমাকে ছেড়ে যাননি। যখন এটা ডিক্লেয়ার করলো সরকার যে সব ডে কেয়ার সেন্টার ভারতবর্ষ থেকে উঠে গিয়ে সেগুলো সব ওল্ড এজ হোমে কনভার্ট করো, কারণ সেগুলোর প্রয়োজন অনেক বেশি আমাদের যারা দুস্থ, যারা মার্জিনালাইজ তাদের জন্য, আমি শুধু বলেছিলাম যে আমি সেটা করব না। আমি মনে করি যে সমাজ আমার দিকে এগিয়ে আসবেন এবং এই মাসিমাদের সাহায্য করবেন। আমার সেই স্বপ্ন সত্য হয়েছে। বহু হিতৈষী বন্ধু বান্ধব, বহু মানুষ, প্রতিবেশী, আমাদের বন্ধুরা যারা বাইরে রয়েছেন, চারদিকে অনেকে মিলে আমাদের কিন্তু সাহায্য করছেন। যারা ডে কেয়ার সেন্টারে, আমাদের দুটো ডে কেয়ার সেন্টারে 60 জন মাসিমা মেশমশাই যারা কিছুতেই সব সমস্যার সমাধান করতে পারেন না, তাদেরকে আমরা অন্তত দিনের বেলাটুকু আশ্রয় দিতে পেরেছি। আর যেটুকু প্রয়োজন, বেসিক নিড যেগুলো, সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। সেই হিতৈষী বন্ধু বান্ধবরা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছি না, আমি আলাদা করে কৃতজ্ঞতা জানাবো না, কারণ ওরা যেটা করছেন সেটা কৃতজ্ঞতার কোনো অবকাশ রাখে না। তো এই হচ্ছে গিয়ে আমার প্রথম স্তরে যেটা বলার, সাদর সম্ভাষণ সবাইকে। আপনারা এসেছেন, আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে জানছেন, আর আরো যদি কিছু জানার থাকে, আমার সমস্ত সহকর্মীরা এখানে রয়েছেন। আমি 1 মার্চ দেশে ফিরে যাব, যে কোনো সময় আমার সঙ্গে এসে দেখা করে আরো কিছু জানতে পারেন। আজকে আমরা সমবেত হয়েছি বিশ্ব প্রবীণ দিবস 2025-এর 1 অক্টোবরে ভারত সরকারের কাছ থেকে আমরা বেশ কিছু অনুদান পেয়েছি এবং নির্দেশও পেয়েছি। সেই নির্দেশকে ফলো করে আমরা গত 5 মাস ধরে কাজ করে গেছি, নিরলস কাজ করেছি, সক্রিয়ভাবে কাজ করেছি। সেই কাজ করে আজকে এই সমাপ্তি অনুষ্ঠানের প্রথম পর্বে এসে দাঁড়িয়েছি। একটু বলি যে কাজ করতে দেয়া হয়েছিল, জেলায় জেলায় গিয়ে, বিশেষ করে আমাদের যে কর্মক্ষেত্র পশ্চিমবঙ্গ এবং বিহারে আমার অনেক ছাত্রছাত্রী যারা পাশ করে গেছেন পোস্ট গ্রাজুয়েট ক্যালকাটা ইউনিভার্সিটির, তারা আমাদের সঙ্গে কাজ করছেন। বিহারে গিয়ে তারা কাজ করে এসেছেন, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। সমাজের যত স্টেক হোল্ডার্স আছে তাদের সবাইকে নিয়ে কাজ করেছেন, আমরাও পশ্চিমবঙ্গে করছি। সচেতনতা শিবির গড়ে তুলেছি জেলায় জেলায় যতখানি সম্ভব। আমরা মেডিকেল ক্যাম্প চালিয়েছি এবং ছোট ছোট কোর্স, যেটা আমি আগে একবার বললাম, যে ধরুন কেউ জানতে চাইছেন যে কোথায় কি পাওয়া যায়, কোন জায়গায় কি সুবিধা পাওয়া যাবে, কেউ জানতে চাইছেন আইনটা কি আছে, কেউ জানতে চাইছেন যে আমি কিছু কাজ করতে চাইছি, বয়স হয়েছে, অতএব কি কাজটা করলে আপনার মনে হবে যে আপনি সমাজের জন্য কিছু করছেন, কারণ 60-এর পরেও এখনো কম করে 20 বছর মানুষ বাঁচছেন। অতএব সেই 20 বছরটাকে যাতে কাজে লাগানো যায়, সেটার জন্য আমরা সব সময় সচেষ্ট হয়ে রয়েছি। এই ছোট ছোট কোর্সগুলো কিন্তু আমাদের সারা বছর ধরে চলে। আমাদের প্রতিষ্ঠানকে ফোন করলে, আমার স্টাফেদের ফোন করলে, তারা আপনাদের নাম্বার থাকলে আপনাদেরকে জানিয়ে দেবে। তো আজকে যে কাজটা আমাদের হচ্ছে, একটু এরপরে এটা বলতেই হবে আমাকে, যে যত কাজ দেয়া হয়েছিল এবং যেটা আমরা আস্তে আস্তে করে বিভিন্ন জেলার মধ্যে কাজ করেছি, সেই ডিস্ট্রিক্টে কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে পুরোটা আমরা এই প্রথম পর্বের ভেতরে দেখিয়ে উঠতে পারবো না, বা আপনাদের সঙ্গে আলোচনা করতে পারবো না, বা এইখানেই এটা সমাপ্তি টানতে পারবো না। আমাদের আরেকটু সময় দেয়া হয়েছে, আরো 1 মাস মতন সময়, এবং এই 1 মাসের পরে 29শে এপ্রিল আমাদের দ্বিতীয় স্তরে যে দ্বিতীয় পর্ব, যেটা সমাপ্তিরও যেটা সমাপ্তি, সেইটা আমাদের এইখানেই, যেটা যিনি বললেন রশ্মির কথাটাই আমি আবার বলি, যে যেখানে আজকে এসেছেন সেখানেই আসবেন এবং সেখানেই কিন্তু আবার ওই দ্বিতীয় পর্বটা হবে।
ছোট্ট করে শুধু বলবো, আমাদের প্রচুর গবেষণা হয় দেশ বিদেশের সঙ্গে। যেটা দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে ডান্স থেরাপি, নৃত্য। বয়স্কদের সঙ্গে নৃত্যদের সম্পর্কটা শুনলে অনেকেই প্রথম প্রথম হাসতেন, যেরকম আমাকে দেখে বলেছিলেন এইটুকু বাচ্চা মেয়ে, তুমি আবার বুড়োদের কথা কি ভাববে। তো কিন্তু আমরা দেখাবো যে ডান্স থেরাপি, তার কি থেরাপিউটিক ভ্যালু। এবং আমরা যেহেতু জেরিয়াট্রিক কেয়ার নিয়ে কাজ করি, কেয়ারের একটা কেয়ার তো আছেই, যেটা আমার বলতে ইচ্ছে করছে না, তবু একটু বলি, যেটাকে আমরা বলি টার্মিনালি সিক। টার্মিনালি সিক না হলেও অনেক রকম অসুস্থতা হয়, মন খারাপ লাগে, কাউন্সিলিং যেটাকে আমরা বলি, সেটা আমাদের ব্যাপকভাবে হয়ে থাকে। এবং এই সমস্ত কাজের জন্য নাচের কি ভূমিকা, এক্সপার্টরা, রিসার্চাররা, বিদেশ থেকে যাওয়া গবেষণারত কোনো স্টুডেন্ট, তারা এটাকে তুলে ধরবেন 29 এপ্রিলে এইখানে। আমি আগাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সেটার জন্য। আবার সময়ের আগে আমার স্টাফেরা আপনাদের ফোন করে কনফার্ম করে দেবে। এইখানে আপনারা আসবেন এবং এইখানে তারপরে আপনাদের একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার জন্য সময় থাকবে। এবং প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু সেটার থেকে একটু উপশম কি করে পাওয়া যাবে, পিতৃপ্রজন্মের মানুষদের কি করে একটু আনন্দ দেওয়া যাবে, সেটা খুব একটা ভাবি না। সবগুলো একত্রিত করে আমরা দ্বিতীয় সংকলন শুরু করব, সেটার জন্য কাজ করতে শুরু করে দেব। কিন্তু আপাতত আজকে যেটা হচ্ছে সেটা খুব ভালো হবে, সাফল্যমণ্ডিত হবে, আমি এই আশাই করি। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, কারণ আরো অনেকে বলবেন, তারপরে এতগুলো প্রোগ্রাম আছে। শুধু একটা ছোট কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে 1980 সালে আমাদের প্রথম ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে 1 অক্টোবর দিনটিকে বয়স্কদের জন্য, এবার প্রশ্ন হলো প্রবীণদের জন্য কেন, কারণ তাদের যে অবদান সমাজে, ভেবে দেখুন, তারা না থাকলে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পারতাম না। সমাজে, দেশে, পরিবারে তাদের যা যা অবদান, সেই অবদানকে স্মরণ করে তাদেরকে স্বীকৃতি জানিয়ে 1 অক্টোবর দিনটিকে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক বছর এই 1 অক্টোবর দিনটি কিন্তু 1 অক্টোবর ওয়ার্ল্ড এল্ডার্স ডে বলে পরিচিত বা চিহ্নিত। এর ভেতরে 1999 সালে, আমার মনে হচ্ছে ওটা 1980 নয়, 1990 হবে, আমি একটু ভুল করে ফেলেছি। 1990 সালে ইউনাইটেড নেশনস এই দিনটি ঘোষণা করেন। 91 থেকে আমরা পালন করতে শুরু করি। 99 সাল ছিল ইন্টারন্যাশনাল ইয়ার ফর ওল্ডার পার্সনস, IYOP। এই বিশ্ব বার্ধক্য দিবসে প্রত্যেক বছর একটা থিম আছে। আমার ধারণা আমার পরবর্তী বক্তারা এবছরের থিম নিয়ে আলোচনা করবেন। আমি একটু পেছনে হাঁটলাম, কারণ আমি বহুকাল ধরে কাজ করছি। এই 1999 সালের মেন থিমটা হলো টুয়ার্ডস আ সোসাইটি ফর অল এজেস, টুয়ার্ডস আ সোসাইটি ফর অল এজেস। আমরা এমন কোনো সমাজের কথা ভাবতে পারি না যেখানে একজনও মহিলা নেই। আমরা এমন কোনো সমাজের কথা ভাবতে পারি না যেখানে একজনও শিশু নেই। এমন কোনো সমাজ আছে কি যেখানে কোনো পুরুষ মানুষ নেই? সম্ভব নয়। তেমনি আমরা এমন কোনো সমাজের কথা ভাবতে পারি না যেখানে একজনও পক্ষকেশ বৃদ্ধ নেই। সবাইকে নিয়ে চলার যে অঙ্গীকার মানব জীবনের, মানব সমাজের মূল মন্ত্র, তাকেই পাথেয় করে আমরা এগিয়ে চলেছি। ধন্যবাদ, নমস্কার। আপনাদের আবার একবার স্বাগত জানাই, সাদর অভ্যর্থনা জানাই। নমস্কার। আন্তরিক কৃতজ্ঞতা জানাই ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী মহাশয়াকে। তার মূল্যবান কথা শুনলাম এবং শুনলাম ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি সম্পর্কে। আমরা একসঙ্গেই পথ চলব। সত্যি তো, একটা সমাজ হতে পারে না যেখানে একজন শিশু থাকে না, যেখানে একজন নারী থাকে না, বা যেখানে একজন পুরুষ থাকে না, একইভাবে যেখানে একজন বয়স্ক বা বয়স্কা মানুষ থাকেন না। সকলকে নিয়ে একসঙ্গে আমাদের পথ চলা, তেমনি আজও আমরা একসঙ্গে বাকিটা পথ চলব। এই মুহূর্তে মঞ্চে ডেকে নিতে চাইছি, এতক্ষণ আমরা শুনলাম প্রসিদ্ধ বার্ধক্য বিজ্ঞানী ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তীর কাছ থেকে বেশ মূল্যবান কিছু কথা। এবার আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি
ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির সভাপতি শান্তিরঞ্জন চক্রবর্তী মহাশয়কে। নমস্কার, সবাইকে আবার স্বাগত জানাই। আজকের এমন একটা দিনে আপনারা সবাই এসছেন, এটা আমাদের সেমাইজি সৌভাগ্য। এই দিন না থাকাতেও এত সুন্দর আয়োজন এরা করেছে, এটা সত্যি গর্বের কথা। যেটা দিদি বলছিলেন যে আমার লোকেরা সবসময় অনবদ্য ভূমিকা গ্রহণ করেই কাজ করে থাকে, এরা ঠিক সেইভাবেই কাজ করে চলেছে। আমিও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দিদি প্রায় সব কথাই বলে দিয়েছেন, আর কিছু বলার অপেক্ষা রাখে না। খালি দু একটা কথা, যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, তো একটা কথা আপনাদের কাছে বলে যাই যে আমাদের দায়িত্ব হলো এই যে 60 বছর যখন পেরিয়ে যাই তখন আমাদের একটা তকমা দেয়া হয় প্রবীণ মানুষ। এছাড়া বোধহয় আমাদের আর অন্য কোনো তকমা দেয়া হয় না। আর প্রবীণ মানুষদের কিছু না কিছু সমস্যা সবসময় থেকে যায়, সে যে স্তরেরই মানুষ হই না কেন আমরা। আর আমরা যখন এই সংগঠন করি, প্রবীণ সংঘ, বিভিন্ন জেলায় বিভিন্ন কাজ, অঞ্চলে অঞ্চলে প্রবীণ সংঘ আছে, আমরা করি। আমাদের মধ্যে কিন্তু একটা কথাই থাকে, এই যে অবহেলিত মানুষগুলোকে দেখতে হবে, এদের পাশে দাঁড়াতে হবে, এটা যেন আমাদের ব্রত হয়। এবং সেই জন্য আমি সবাইকে বলি, যারা যেখানে আছেন পারলে বয়স্ক লোকেদের সঙ্গে একটু মিশবেন। এরা সত্যি বড় একা। অনেক জায়গায় যাদের ছেলেপুলেরা বাইরে থাকেন, তাদের দিন কাটানো খুব অসুবিধে হয়ে যায়, করে যতই সুবিধে থাকুক। আবার যারা খুব নিম্ন স্তরে, আমি হলদিয়ায় গিয়ে দেখেছি, আমি ডায়মন্ড হারবারে গিয়ে দেখেছি, আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, তারা সেই সব প্রান্তিক মানুষরা কীভাবে তারা দিন কাটায়। তারা একটু সহচর্য চায় আমাদের। আমরা যদি একদিন তাদের সঙ্গে একটুখানি কথা বলতে পারি। বিভিন্ন আশ্রমে গিয়ে দেখেছি, অনেক প্রাইভেট আশ্রম আছে, সেখানে গিয়েও আমি দেখেছি তাদের অবহেলিত বা তাদের সাংসারিক জায়গা থেকে আলাদা হয়ে যাওয়ার এই একাকিত্ব যে কী জ্বালা, এটা বড় করুণ। সেই জন্য আমি সবাইকে বলি, আপনারা যারা যেখানে থাকেন, পাশাপাশি যে সমস্ত বৃদ্ধরা আছেন, হাউজিংয়ে আছেন, যারা আছেন, তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন। সবাইকে, আমি সব লোকের ভালো করতে পারবো না, আমি যদি আমার জীবন দিয়ে দুটো লোকের জন্য কিছু কাজ করতে পারি, সেটাই কিন্তু আমার জীবনের সবথেকে বড় ভালো কাজ হবে। এটা আপনারা সবাই করবেন। একাকিত্ব ভীষণ ভীষণ খারাপ জিনিস। এই রোগটা আমাদের ধীরে ধীরে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। যেটা দিদি বললেন যে আমরা এর থেকে অ্যালজাইমার্স ডিমেনজিয়ার শিকার হই এবং আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে চলে যাই। এই করুণ মৃত্যু যাতে না হয়, এখন যেহেতু নানান রকম টেকনোলজির উন্নতির হওয়ার ফলে আমাদের গড় আয়ু প্রায় 80 বছর হয়ে যাচ্ছে। আমরা বোধহয় দেখতে পাবো 2050 সালে যারা থাকবেন, আমরা থাকছি না, তখন যারা থাকবেন তারা দেখবেন রাস্তায় 15 বছরের যুবক পাবেন না, সব বৃদ্ধ লোকেরাই ঘুরছে। এত এত সংখ্যায় বেড়ে যাবে প্রবীণ মানুষরা। কাজেই আমাদের এদের জন্য ভাবা দরকার। আর বর্তমান যে সমস্যা হয়েছে, আমরা সমস্যা বহুল। আমরা সরকারের কাছে নানান রকম প্রস্তাব রাখি। এই কদিন আগে একটা সেমিনার হয়ে গেছে অল ইন্ডিয়ার, সেখানে আমরা প্রস্তাব রেখেছিলাম যে বয়স্কদের জন্য কেন আলাদা কিছু করা হয় না, সবাই ইউনিভার্সাল পেনশনের জন্য কেন করা হয় না, এরকম নানা রকম প্রশ্ন নিয়ে আমরা প্রায়ই সরকারকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করি। হয়তো আমাদের আন্দোলন করতে পারবো না, রাস্তায় গিয়ে দাঁড়াতে পারবো না, আমরা পথে পথে ঘুরতে পারবো না এই শরীর নিয়ে, তবু আমরা আমাদের কলমের জোর দিয়ে যতটা পারি আমরা একটুখানি চেষ্টা করি। আমাদের একটা অল ইন্ডিয়া অর্গানাইজেশন আছে, যেখানে প্রায় 22 লক্ষ মেম্বার আছে সারা স্টেট, বিভিন্ন স্টেট থেকে। সেখানে আমাদের এই সেমাইজিও একটি সদস্য। তাদের আমাদের যে বরিষ্ঠ নাগরিক মঞ্চ কলকাতায় আছে, তাদের একটি সদস্য তারাও, আমরাও তাদের সঙ্গে যুক্ত থাকি এবং সবাই মিলে একসঙ্গে কাজ করে আমরা চেষ্টা করি কিছু না কিছু অন্তত প্রতিবাদ পৌঁছে দেওয়ার জন্য, যাতে প্রবীণদের অবস্থা একটু ভালো হয়।
প্রবীণদের আমরা চাই সম্মানের সঙ্গে বাঁচতে, লিভ উইথ ডিগনিটি, এইটাই হওয়া উচিত আমাদের স্ট্যাটাস। আমরা যে কদিন বাঁচব বাকি জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারি। বাকি আইনের কথা বা দিদির কাজকর্মের কথা আপনারা সবাই শুনেছেন এবং সবাই জানেন, সবাই অবগত আছেন যে আমরা এই একমাত্র ইনস্টিটিউট, ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, যেখানে নানান রকমের কাজ হয়, প্রশিক্ষণ হয়, কলকাতা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হয়। কাজেই আমাদের দিগন্তটা অনেকটা বিস্তৃত, সেই হেতু আমরা অনেক ভালো কাজ করছি এবং আরও কাজ করব। তার জন্য আমি চাই আপনাদের সকলের সহযোগিতা। আপনারা আসবেন, আপনাদের সমস্যা বলবেন, সেই সমস্যাগুলো হবে আমাদের সলভ করাটাই হবে আমাদের কাজ। আমরা কিভাবে আপনাদের আরও কাছে দাঁড়াতে পারবো, আরও কাছে এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও সমস্যার সমাধান করতে পারবো, সেগুলো হবে আমাদের কাজ। আমাদের এই কাজের জন্য আপনারাই আমাদের পাথেয়, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আরও অনেক এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। বিশেষ বক্তব্য রাখার প্রয়োজন নেই, কারণ দিদি যা বলে গেছে তারপরে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। আমি দু একটা কথা খালি বলবেন, ভারী এক লাস্ট শেষ কথা বলি। জানবেন, আমরা যখন চাকরি থেকে অবসর নিই, রিটায়ার্ড হই, আমাদের তকমা পরে রিটায়ার্ড, কিন্তু আমি বলি আমরা রিটায়ার্ড নয়, আমরা রিটায়ার্ড, TYRED। ওই যে চাকাটা দেখবেন, গাড়ির চাকাটা নতুন করে সোলিং করে দেওয়া হয়, যাতে করে আবার কিছুদিন চলতে পারি, আরও 10-20 বছর যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। সবাই ভালোভাবে থাকবেন, ভালো থাকবেন। আমার নমস্কার নিন, ধন্যবাদ। খুব ভালো থাকুন স্যার। অনেক ধন্যবাদ জানাই সভাপতি শান্তিরঞ্জন চক্রবর্তী মহাশয়কে। এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি CMIGর প্রজেক্ট ডিরেক্টর ঈপ্সিত চক্রবর্তী মহাশয়কে, ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির প্রজেক্ট ডিরেক্টর শ্রীযুক্ত ঈপ্সিত চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তার কাছ থেকে কিছু কথা শুনে নেব। অসংখ্য ধন্যবাদ। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, গান আছে, অনেক কিছু আছে। আমি শুধু শুধু এটাকে আর লেনদেন করছি না। জাস্ট একটা জিনিস, আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম যখন, আমার মনে হলো একটা কথা, বেশ কয়েকবার শুনেছি এই কথাটা, যে এজ ইজ জাস্ট আ নাম্বার, এজ ইজ জাস্ট আ নাম্বার। তার মানে কি, আমি যদি বলি এজ ইজ জাস্ট আ নাম্বার, তার মানেই আমার একটা বায়াস কাজ করছে। আমি ধরে রেখেছি ভেতর থেকে যে এজ হওয়া মানে এজিং, এই জিনিসটা যে হচ্ছে বার্ধক্য, ওটা ঠিকঠাক জিনিস নয়। কিন্তু ওটা ঠিকঠাক না, আমি উইক হয়ে যাচ্ছি, আমার কগনিটিভ পাওয়ার কমে যাচ্ছে, অনেক কিছু। আমি রিটায়ার করে গেলাম, যেমন প্রেসিডেন্ট স্যার বললেন। কিন্তু ওই যে বললাম, সিঁড়ি দিয়ে উঠে আমি এখানে এলাম, মানে এক একটা ধাপ, সিঁড়ির এক একটা ধাপ যদি আমি উঠি, আমাদের লাইফে যতগুলো অধ্যায় আছে, মানে ইনফ্যান্ট থেকে শুরু করে ইউথ, মিডল এজ, এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু একটা সিঁড়ির মতো, তাই না? তার মানে লাস্ট সিঁড়িটা হচ্ছে কি এজিং, বার্ধক্য। তো ওইটাকে যদি আমি রেকগনাইজই না করি, আমি ওইটাকে সিঁড়ি বলে মনে করলাম না, আমি বড় অন্য কিছু ভাবছি, যে ওই শক্ত জমি নেই পায়ের তলায় আমার। তো আমার মনে হয় যে কোনো মানুষের না, তার পারিপার্শ্বিকতা, চারদিকে যে এনভায়রনমেন্ট, এর সাথে মানুষের নিজের ব্যক্তিত্ব, যেটা সময়ের সাথে সাথে পাল্টে যায়, এই ব্যক্তিত্ব আর পার্সন এনভায়রনমেন্ট ইন্টারাকশন বলি আমরা, তাই তো? মানে সবসময় একটা ফ্রিকশন হচ্ছে আমার চারপাশের মধ্যে, আমি একটা চাপের মধ্যে রয়েছি, আমার নার্ভাস এনার্জি খরচা যাচ্ছে। এই জিনিসটা এন্ডিওর করার ক্ষমতা একটুখানি কমে যায় বয়স হলে। আর একটা জিনিস বাড়ে, কোনটা বাড়ে? ইংরেজিতে এটাকে উইজডম বলে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে, এত বছরের অভিজ্ঞতা দিয়ে, এতগুলো সিঁড়ি ধাপ পেরিয়ে আমি ওপরে এসেছি, তার মানে আমার এমন অভিজ্ঞতা আছে, আমি এমন কিছু জিনিস জানি, আর এমন কিছু জিনিস আমি পেছনে ফেলে রেখে এসেছি, যেখানে আমার ফিরে তাকানোর দরকার নেই। ইনস্টেড আমি এখনও সামনের দিকে তাকিয়ে রয়েছি। উই আর লুকিং ফরওয়ার্ড, যে এরপরেও কিছু আছে। আমি একটা পুরো সার্কেলটাকে এবারে কমপ্লিট করতে চলেছি।
তো সেই সার্কেলের লাস্ট এইটুকু যে ধাপটা, সেটা আমরা জাস্ট নাম্বার বা অন্য কিছু বলে, কিংবা এজিং মানেই তা আমাকে, আমি জাস্ট একটা প্যাসিভ হয়ে আমি কেয়ার নিচ্ছি, মানে প্যাসিভ কেয়ার রেসিপিয়েন্ট, এছাড়া আমার কোনো রোল নেই, না, হতে পারে না। আমরা যে জিনিসটা গবেষণা করি, জেরিয়াট্রিক কেয়ার মানে শুধু কি সেবা শুশ্রূষা তা নয়, জেরিয়াট্রিক কেয়ারের মধ্যেই একটা জিনিস কিন্তু বলা হয় যে একজন সে নিজেকে যদি কেয়ার করতে না পারে, তাহলে কিন্তু তার এক্সটার্নাল কেয়ার কোনো কিছু সম্ভব না। এই নিজেকে কেয়ার করা মানে আমি এখন কিছু একটা করছি বা কিছু একটা আমার রোল রয়েছে, কিছু একটা, এনিথিং অ্যান্ড এভরিথিং, যেটা আমার ভাল লাগে করতে ভেতর থেকে, দ্যাট ইজ দ্য রিয়েল সেলফ অফ মাইন্ড। এইরকম কিছু একটা যদি আমি করি, তাহলে করে কিন্তু ওই একটা অন্য ধরনের কালার চলে আসে আমার এজিংয়ের মধ্যে। আমি প্রত্যেকটা দিন, প্রত্যেক সপ্তাহ আমি একটা অন্যরকম মোটিভেশন নিয়ে চলছি। এই মোটিভেশন কোনো কিছু পাওয়ার নয়, এই মোটিভেশন আমার কোয়ালিফিকেশান বাড়ানোর নয়, খুব বিখ্যাত হতে হবে আমাকে কিচ্ছু নয়, ওগুলো সব পেছনে ফেলে রেখে এসেছি। আমি জাস্ট লিডিং মাই লাইফ ইন মাই ওন ওয়ে। আর ঠিক সেইটাই, এই যে কথাটা বললাম, এটাই কিন্তু থিম ছিল ইন্টারন্যাশনাল ডে ফর ওল্ডার পারসনস এই বছরে 2025-26। এইখানে আমরা কি দেখছি যে একজন বয়স্ক মানুষ, সে তখনই তার জীবন একদম ফুল সার্কেল কমপ্লিট হবে যখন কি উনি নিজে এটা ভালো লাগে করতে, সত্যিকার নিজে থেকে মনে হয় যে এটা করি, এটাই হচ্ছে কি আমার এসেন্স, আমার ইথারান এসেন্স। এই জিনিসটা, এইটা যদি আমি করতে থাকি, আমার যতই বয়স হোক না কেন, আমার চারপাশে এনভায়রনমেন্ট, ওই ফ্রিকশনটা এনভায়রনমেন্টের, এই এনভায়রনমেন্ট কিন্তু আমাকে একটা গ্রেসফুল, একটা ডিগনিফাইড এজিংয়ের দিকে নিয়ে যাবে, আমাকে কিন্তু দুর্বল করে দেবে না। আমি শারীরিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমার ভেতরকার সোল, আমার সেলফ, সেটা কিন্তু কোনো সময় দুর্বল হয়নি, বরং এত অভিজ্ঞতা থেকে আমি আরও এনরিচড হচ্ছি ডে বাই ডে, মোমেন্ট বাই মোমেন্ট। আমি আর এর থেকে বেশি কিছু বলবো না। এই প্রোগ্রামটা, আজকের যে প্রোগ্রামটা, এটা এডুকেশনাল, একাডেমিক নয় কোনোভাবেই, এটা কিন্তু পুরোপুরি কালচারাল, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রথম হয়তো আমরা এমন একটা প্রোগ্রাম করছি যেটা ঠিক সেমিনার নয়, কোনো একাডেমিক কনফারেন্স নয়, আমরা একটা কিছু করছি যেটা কালচারাল, সাংস্কৃতিক, সবার কাছে এতে পৌঁছে যায় সেটা। এটার জন্য কিন্তু আপনারা যারা এসছেন, খুব প্রিপারেশন নিয়ে আসতে হয়নি বা খুব মন দিয়ে শুনতে হচ্ছে না, এটা একদম আমাদের ভেতর থেকে আসে। তো এই ধরনের জিনিস আমরা করছি, তার কারণ আমরা ছড়িয়ে দিতে চাইছি সবার মধ্যে এই জিনিসটা। আমরা জানতে চাইছি ভেতর থেকে, আমরা ফিল করতে চাইছি সেই গ্রেস, সেই ডিগনিটি, যেটা আমাদের আস্তে আস্তে পুরো ফুল সার্কেল কমপ্লিট করার দিকে নিয়ে যায়। তো আজকে আমরা সবাই আবার একই জায়গায় জড়ো হয়েছি। আমি বলছিলাম না যে এখানে কেন আমরা এখানে এসেছি, আমাদের সমবেত হওয়ার উদ্দেশ্যটা কি, এটা না আমি ভাবলাম বলবো যে উদ্দেশ্যটা হচ্ছে এই IDOP, ইন্টারন্যাশনাল ডে ফর ওল্ডার পারসনস। এটা একটা থিম তৈরি করে ইউনাইটেড নেশনস, সেই থিমটার জন্য আমরা জড়ো হয়েছি এখানে। কিন্তু আলটিমেটলি আমার মনে হচ্ছে যেটা ইম্পর্ট্যান্ট নয়, কারণ যত থিম হোক না কেন, যতই পারপাস হোক না কেন, যে কোনো ধরনের পারপাস, যে কোনো ধরনের থিম, কি হচ্ছে আলটিমেটলি আমরা কিন্তু সবাই এক জায়গায় জড়ো হচ্ছি। ওই এক থেকে অনেক থেকে এক, আমরা সেই আবার এক জায়গায় জড়ো হচ্ছি, আমরা তখন আলাদা করে নেই। তার মানে কি, আমাদের পারপাসটা যাই হোক না কেন, এখানে পারপাস হচ্ছে হয়তো IDOP, বিশ্ব বার্ধক্য দিবস, কিন্তু আমাদের এটা হওয়াতে কি হলো, আপনারা সবাই এসছেন, আমরাও এসছি, সবাই আবার একসাথে হয়েছি। তো এটাই মনে হয় সবথেকে বড় পাওয়া আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে। থ্যাংক ইউ। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। অনেক ধন্যবাদ জানাই শ্রী ঈপ্সিত চক্রবর্তী মহাশয়কে। এবং আজকের দিনের সত্যটা এই
যে আমরা সকলে মিলে সমাজে ছোট বড় বয়স্ক বয়স্কা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে পথ চলব। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী, জি বাংলা সারেগামাপা খ্যাত আমাদের সকলের অত্যন্ত প্রিয় কাছের শিল্পী সমদীপ্তা মুখার্জি। তার কাছ থেকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে তার সুরে সুরে তার সাথে ছন্দ মিলিয়ে কিছুটা পথ চলব। এই মুহূর্তে রয়েছে শ্রুতি নাটক। আমি অনুষ্ঠানের এই পর্বটি সাজানো হয়েছে শ্রুতি নাটক দিয়ে। শ্রুতি নাটক পরিবেশনা করবেন কুনাল মালিক এবং রশ্মি। তার আগে আমাদের ডে কেয়ার সেন্টারে মাসিমারা ওনাদের বরণ করে নেবেন। রশ্মি ম্যাডামকে উত্তর দিয়ে বরণ করছেন আমাদের মাসিমা। তাকে মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং আমাদের মাসিমাদের হাতের তৈরি ব্যাগটাকে উপহার হিসেবে দেওয়া হলো। এবার মাসিমারা বরণ করে নেবেন কুনাল মালিক মহাশয়কে। উত্তর দিয়ে তাকে আহ্বান জানানো হলো। মেমেন্টো দিয়ে তাকে বরণ করে নেওয়া হলো এবং আমাদের মাসিমাদের তৈরি ব্যাগ তাকে উপহার হিসেবে দেওয়া হলো। ধন্যবাদ মাসিমা। আজ আমাদের নিবেদনে দুটি শ্রুতি নাটক আছে। দুটো শ্রুতি নাটকই আমরা বেছেছি বয়স্কদের উদ্দেশ্যে এবং এই শ্রুতি নাটকের মধ্যে প্রথমটি খুব আনন্দের খুব মজার একটি শ্রুতি নাটক। প্রথমটির নাম কলকাতার কপাল কুণ্ডলা। দুটো চরিত্র, সুজিতের চরিত্রে কুনাল মালিক এবং সুমিতার চরিত্রে আমি রশ্মি, এবং আমাদের সঙ্গে আবহতে রয়েছেন সঞ্জীব মণ্ডল। শুরু করছি আজকের শ্রুতি নাটক বনানী মুখোপাধ্যায়ের লেখা কলকাতার কপাল কুণ্ডলা। মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা! কি হলো? উফ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে নাই বা কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যাই কোথায়? না না, আজ একটা হেস্ত নেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানুদা, শিগগির 1 কাপ চা, ভীষণ মাথা ধরেছে। ও মা, তুমি কখন এলে? মানুদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানুদা, 2 কাপ না 1 কাপ, দাদা বাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমিই পারবো। না, পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। তর্ক করো না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা, সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি? মিস্টার জম। তার মানে? তুমি এক্ষুনি বললে না যে জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো,
তোমার সঙ্গে মস্করা করার কোনো ইচ্ছে আমার নেই, টাইমও নেই। বলি এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গিয়েছিলাম গো। ও মা, তোমায় বলিনি বুঝি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে? বাহ, চমৎকার। সত্যি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে, ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, ই একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ও গো, তুমি যদি দেখতে একবার, আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। কত হলো কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো? আমি 55, তোমার 60। মনে আছে? তোমার যে 55 সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে ঠিক আছে, অত দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছো যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না চালে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত দরকার নেই ভাবার, আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথা জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? সবকিছুতেই জানি না, কারণ জিজ্ঞেস করছো? কারণ তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ বাহ বাহ, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না। চিরদিন নাটক করে এলে। তখনই আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না, ও তো খালি একটা করবে, যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকের ওস্তাদ। আর তোমার মা যা ঝগড়ুটে, একদিনের জন্য শান্তি পায়নি। আর তোমার মা, তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথাই বলেননি। বলবে কি করে? মার তো তোমাকে মোটেই পছন্দই হয়নি। মা বলেছিল, ম্যাগো আমার এমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কে? এটা তো একেবারে জমদূত। কে? আমি আমি যমদূত? আগে বলনি কেন? আগে বললে কি হতো? অন্য বিয়ে করতে। সব শাশুড়ি তোমাকে জমদূতই বলতো। তোমার তো দেখছি বড্ড বাড় বেড়ে গেছে। আর হবে না দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। দিনের পর দিন মানে? পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজ রাত 8টার পরে বাড়ি ফিরলে বলি এটা বাড়ি না ধর্মশালা। আস্তে 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 বলো, তোমার যা ষাঁড়ের মতো গলা, এখনই পাড়ার লোক জড় হয়ে যাবে। ফুলশয্যার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলা বলি করছিল, আহারে ফুলশয্যার দিনই ছেলেটা পাগল হয়ে গেল। একদম কথা ঘোরাবে না বলছি। আজ সবাই জানুক, বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। বারে, সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল তাই। নব? সে আবার কি? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পর দেখা হলো। তোমার মুন্ডু হলো? অমন করে বলছো কেন? একেই বলে কষ্টের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে? তো তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন? ও মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার। চমৎকার নয় বলো? 30 বছর পর দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রির হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাফ কায়স্থ তোমার বন্ধু? হাফ না পুরো। কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই, ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম।
অত হেঁড়ে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো, সবাই বলে যে আমার গলাটা নাকি সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। কি কি পুরি? অমরেশ পুরী ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা দেখো না তো জানবে কি করে? মুখটা দেখলে দাঁত কপাটি লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো, আর তার জন্যই আমারও তো মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তো বলি বলি আর কত অপমান করবে আমায়? আমি চললাম। এসো, দুগ্গা দুগ্গা। কাশির ওষুধ নিয়েছো? কাশির ওষুধ কই? না, কেন? সারা রাত্রি তো কাশবে, খকর খকর খকর। পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কি? ও মা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাত্রে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও তো লোক লাগবে। সে তো থাকতেই হবে, তবে আগে তুমি যাও তো। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে কোনো লাভ নেই। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড না, আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। মানে আকাশের অবস্থা তো ভালো নয়, যদি বৃষ্টি হয় তাহলে তোমার আবার যাওয়াটা হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে, তোমার যে আর তস সইছে না, তাড়াতে পারলে বাঁচো। বৃষ্টি থামুক, তারপরে যাব। এই মরেছে, তুমি যে বসে পড়লে, আমি তখনই জানতাম ওসব মুখের বড় বড় বাত শেষকালে এই গোয়ালেই ফিরতে হবে। গোয়াল? আমি কি গরু নাকি যে গোয়ালে ফিরবো? আহা, এ গোয়াল সে গোয়াল নয়। তবে কোন গোয়াল? দূর বাবা, আমি জানি না। ও মা, এসে সত্যিই বসে পড়েছে। ভাবলাম এক্ষুনি নবকে ফোন করি চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি কিন্তু? সত্যি কি নির্লজ্জ, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছো। 30 বছর বাদে শালা নবগোপাল কোথা থেকে হাজির হলো? হ্যাঁ, এটা বেশ ভালো বলেছো তো। আমি কপাল কুণ্ডলা ও নবকুমার, আর তুমি তো কাপালিক রয়েছই। বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি আমি কাপালিক? বলি, এসব নবগোপাল টোপাল হঠাৎ এত কাল বাদে হাজির হলো কেন? ও মা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে, সব 60-র গ্রুপ, সেখানেও আসবে না? রোজ তো ওখানেই যাই, সব বন্ধুদের সঙ্গে দেখা হয়। অনেক বন্ধু? অনেক। চয়ন, স্বপন, তাপস, প্রবীর, তিমির, পার্থ, ধূর্যটি। একটাও মেয়ে বন্ধু নেই? খুব কম, নেই বললেই চলে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার? আমি যাচ্ছি। রাত হয়ে গেছে, তুমি কিছু খাবে? কি দয়া রে, হ্যাঁ, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। না, আমি খাবো না। তাহলে আমাকে আর তোমাকে আর দেরি করানো ঠিক হবে না। এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করব, তারপর আদা দিয়ে চা খাবো। বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের? একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চুপ! অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে সব কথা? সে কি, লজ্জা হবে কেন? সত্যিই তো, শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা, বলো। মানে রাত্রির বেলায় যদি বাজ পড়ে তাহলে তো আমার খুব মুশকিল হয়, তুমি তো জানো। চুপ! আর একটাও কথা নয়। শালা বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই নবর বুকে মাথা রাখবে? না, তা হবে না, আমি হতে দেব না।
শালা আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে বেটা হাফ কায়স্থ। নো নেভার। হাফ না, পুরো। ওই হলো পুরো। আ, তাহলে তুমি যাবে না? না, যাবো না, এই আমি বসলাম। এসো এসো, এদিকে এসো। বাজ পড়ার দরকার নেই, তুমি এখনই আমার বুকে মাথা রাখবে। না, না। চুপ করে থাকবে। এই, নড়বে না, নড়বে না, একদম একদম নড়বে না। ম্যাগো, ওই অমৃশপুরের বুকে কে মাথা রাখবে? হতো উত্তম কুমার চিরজন্ম মাথা রেখে দিত। খবরদার, ন উত্তম কুমার। মানদা, এই, শিগগির 2 কাপ না। চা দিয়ে যাও। নড়বে না, না, না। নড়বে না। আরে কি হচ্ছে? মানদা এসে যাবে, ছেড়ে দাও। না। এ ম্যাগো, আসুক মানদা, এসে দেখুক দাদা বাবু অমৃশপুরি না উত্তম কুমার। এই, নড়বে না, 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 না। নড়বে না, একদম একদম নড়বে না। শালা হাফ কায়স্থ নিকুচি করেছে। শোনো, কি মানে একটা কথা বলবো। কি কথা? বলছি, ধরতে যদি হয় তাহলে ওই হারানোর সুরের লাস্ট সিনের মতো ধরো না, মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে। চুপ। আবার উত্তম কুমার? নমস্কার। নমস্কার। আমাদের এখনকার যে নাটকটি, হ্যালো। এটিও বনানী মুখোপাধ্যায়ের লেখা নাটকের নাম তীব্র দহন। এটা ভেবেছি শুধুই যখন স্বামী স্ত্রী দুজন ভীষণ একা হয়ে যায়, তাদের সন্তানরা তাদের ছেড়ে দেশের বাইরে চলে যায়, তখন তাদের যে অনুভূতি, সেই জায়গা থেকে নাটকের নাম তীব্র দহন। কর্তা এবং গিন্নি দুটো চরিত্রে কর্তার চরিত্রে কুণাল মালিক এবং গিন্নির চরিত্রে আমি রশ্মি, এবং একইভাবে আবহতে থাকছেন সঞ্জীব মণ্ডল। নাটক তীব্র দহন। আসছি আসছি, একটু দাঁড়াও। কি হলো, চলে এলে? প্লেন ছাড়তে তো এখনো অনেক দেরি, এক্ষুনি চলে এলে কেন? খোকা খোকা বলল এরপরে দেরি হয়ে যাবে। তুমি তুমি আর ওয়েট করো না। মা তো একা আছে, তাই চলে এলাম। তোমায় নিয়ে আর পারি না, প্লেনটা ছাড়লে তবে তো আসবে। প্লেন প্লেন ছেড়ে দিলে বড্ড একা লাগে স্নেহ। তারপর তারপর আর আসতে পারি না। এখন তো জানি ওরা এয়ারপোর্টই আছে। যাকে একটু একটু জল দাও তো। হ্যাঁ, এই নাও। হ্যাঁ গো, দাদু ভাই কিছু বলছিল? হ্যাঁ, খুব কাঁদছিল। কিছুতেই যাবে না, থামাতেই পারি না। শেষকালে ওর মায়ের বকুনি খেয়ে কান্না থামালো। সত্যি, এই কদিনে ছেলেটা এত ন্যাওটা হয়ে গেছিল। মোটে তো 1 মাস ছিল, তার মধ্যেই। 1 মাস? বলো কি? আমার তো মনে হচ্ছে 10 দিন। এত এত তাড়াতাড়ি দিন চলে যায়। আচ্ছা, ওরা যখন চলে গেল তখন মনে হচ্ছিল কখনো খোকার সঙ্গে দেখা হবে না। আচ্ছা, আজ যদি আমি মরে যাই তাহলে তো খোকা খবরও পাবে না। প্লেন থেকে নেবে, তারপরে খবর পাবে। ও আবার কেমন কথা? তুমি তো কখনো এরকম কথা বলো না, আজ আবার কি হলো? তাছাড়া এত হাঁপাচ্ছ কেন? রোজ তো কতবার 4 তলা 1 তলা করো, কখনো তো হাঁপাও না। তোমার কি কষ্ট হচ্ছে? এয়ারপোর্ট থেকে ফেরার সময় এত খারাপ লাগছিল স্নেহ, তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছতে চাইছিলাম। ট্যাক্সি থেকে নেমে খুব খুব জোরে ওপরে উঠে এসেছি তো, তাই হাঁপাচ্ছি। একটু কফি করে দেব, খাবে? না 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 না, এত রাত্রে কফি করতে হবে না। তুমি বরং একটু বসো আমার কাছে। বসবো? বসো না। সে আবার কি কথা? তুমি তো কখনো এরকম বলো না, আজ হঠাৎ? বলি না,
আজ বলছি, আজ আজ মনটা একদম ভালো নেই গো। জানো, আজ আজ খোকা বলল, বাবা এবার তোমরা দুজন এখানকার পাঠ চুকিয়ে আমার কাছে চলে এসো। বারবার তো আমার পক্ষে আসা সম্ভব নয়। আমাকেও বলেছে, বৌমা বলছিল যে শুধু শুধু এতগুলো টাকা খরচ করে 2 বছর অন্তর তো আসা সম্ভব নয়, তার চেয়ে আপনারাই চলুন ওখানে। চলুন চলুন বললেই হলো। হ্যাঁ, এতদিনকার বাস, নিজেদের বাড়ি সব সব ছেড়ে বিদেশে চলে যাব। চমৎকার! কথার কথার কোনো মাথামুন্ডু নেই। খোকাকে বলছিলাম যে অনেক দিন তো হলো, হ্যাঁ। এবার তুই ফেরত চলে আয় না বাবা। কি বললো? ও বলেনি, বৌমা বলল যে অত বড় প্র্যাকটিস ছেড়ে ও কি করে আসবে, তাছাড়া এখানে চলে এলে টুপাই মানুষ হবে না। মানুষ হবে না? তা তা ওর কর্তাটা কি এখানে থেকে অমানুষ হয়েছে? হ্যাঁ, কি জানি বাবা, আমি অত কথা বলতে পারি না। একে মেম সাহেব, তার উপরও কত লেখাপড়া থামো জানা। দেখি, থামো দেখি। মেম সাহেব, মেম সাহেব বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? লেখাপড়া জানা, লেখাপড়া জানা মেয়ে এটা জানে না যেই বুড়ো বয়সে আমরা কত একা হয়ে গেছি। আমাদের দুজনের কিছু হলে পাড়ার লোকই ভরসা। তোমার আবার কি হয়েছে? তুমি হঠাৎ চিৎকার করে নিজের শরীর খারাপ করছো কেন? চলো তো, চলো খেয়ে নেবে, চলো। খাবো খাবো একটু পরে। এখন এখন তুমি একটু বসো তো আমার কাছে। তখন থেকে শুধু উঠি উঠি করছো কেন? পূর্ণিমা কোথায়? রাত্রির হয়ে যাচ্ছে বলে খাবার গরম করে রেখে বাড়ি চলে গেছে। রাত্রিটা তো ওকে থাকতে বলতে পারো, তবুও তো তোমার কথা বলার একটা লোক হয়। ঠিক বলেছ, আজকাল থেকে থেকেই বড্ড একা মনে হয়। খালি ভাবি আমি না থাকলে তোমার কি হবে, আর তুমি না থাকলে আমি কি করব। এখন এখন কি মনে হয় জানো স্নেহ, ভাবি আমাদের আর একটা ছেলে থাকলে ভালো হতো। হ্যাঁ, তাহলে অন্তত আমার মরার সময় একজন থাকতো। কিন্তু আমরা তো ঠিকই করেছিলাম, আমাদের একটাই সন্তান হবে, তাকে আমরা মনের মতো করে মানুষ করব। হ্যাঁ, মানুষ তো হয়েছেই, তবে মনের মতো হয়েছে কিনা জানি না। হ্যাঁ গো, হ্যাঁ, ও প্লেনের শব্দ না? ওতেই কি খোকা যাচ্ছে? দুগ্গা দুগ্গা, ও যেন ভালোভাবে পৌঁছয় ঠাকুর। কি হলো, তুমি আবার বারান্দায় যাচ্ছ কেন? আরে দাঁড়াও দাঁড়াও, ট্রেনের আলোটা একটু দেখি। আস্তে আস্তে আলোগুলো কেমন ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে। দেখো, এরপর ওদের মন থেকেও আমরা ছোট থেকে ছোট হতে হতে একদিন মুছে যাব। ওরকম বলছো কেন? ওসব কথা একদম বলো না। আর আমাদের মনে রাখবে না কি গো? ওরা তো আমাদেরই ছেলে, আমাদেরই নাতি, আমাদের ভুলে যাবে কি গো? ভুলবে ভুলবে, ভুলতেই হবে। ওরা ওরা যে জগতের লোক, সেখানে সেখানে আমাদের ঠাঁই নেই স্নেহ। আমরা সেখানে অপাংতেয়। ওদের সাধ্য কি আমাদের মনে রাখে? উহ, কি কি হলো? ওয়া করছো কেন? তখন থেকে বলছি খাবে, চলো। না না, আজ আর কিছু খাবো না। আজ মনটা একটু ভালো নেই গো। আর আমার বুঝি মনটা খুব ভালো আছে? দাদু ভাইয়ের মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না গো। যা, লোডশেডিং হয়ে গেল। উফ, কি করি? কোথায় টর্চ, কোথায় মোমবাতি? আর আমি পারি না বাপু। কি হলো, দেশলাইটা একটু জ্বালো, তা না হলে মোমবাতিটা আনবো কি করে? কি হলো, কথা বলছো না কেন? এই যে পেয়েছি দেশলাই। কি হলো, তোমার কি হয়েছে? সাড়া দিচ্ছ না কেন?
তোমার কি বুকে ব্যথা করছে নাকি? না, কিছু কিছু হচ্ছে না। ও কষ্ট হচ্ছে না তো উয়া করছো কেন? বলো না, কোথায় কষ্ট হচ্ছে? কোথাও না গো, কোথাও না। তুমি তুমি একটু বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে শুই। কি কি জানি বাবা, তোমার কি হয়েছে? কখনো তো তুমি এসব কথা বলো না। উফ, এত অন্ধকার। হ্যাঁ গো, পাশের ফ্ল্যাটের রানুকে একটু ডাকবো? না না, কাউকে ডাকতে হবে না, শুধু শুধু তুমি থাকো আমার কাছে। ও ও আচ্ছা, আচ্ছা স্নেহ, খোকা যেদিন জন্মায় সেদিনকার কথা তোমার মনে পড়ে? হ্যাঁ, বাবা, সে আবার মনে নেই? যা কষ্ট পেয়েছিলাম মনে থাকবে না? পরে যখন নার্স এসে খোকাকে দেখালো, সব কষ্ট উধাও। আমি তো লেবার রুমের বাইরে দাঁড়িয়ে কাঁপছি। মা এসে বলল, তুই বাবা হয়ে গেলি। আমি আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুই তুই কাঁদছিস বাবা? আমি বললাম, বুকটা বড় তোলপাড় করছিল মা গো। আমার মা তখন কি বলল জানো? মা বলল, সন্তানের জন্য এই বুকের তোলপাড় যেন সারা জীবন থাকে বাবা, যেন সব সময় থাকে। ও উহ, একটু চুপ করো না, এত কথা বলছো কেন? স্নেহ, মাকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা গো, আজও আমার বুকের ভেতরে সমান তোলপাড় করছে মা গো। তোমার কথা আমি রেখেছি, সে তোলপাড় আমার কোনোদিন বন্ধ হয়নি, কোনোদিন। হ্যাঁ গো, হ্যাঁ গো, তুমি কেন এত কথা বলছো? এরপর শরীর খারাপ করলে এই লোডশেডিং এ আমি কি করব বলো? কিচ্ছু করতে হবে না, শুধু শুধু তুমি আমার কাছে বসে থাকো। দেখো দেখো স্নেহ, কারুর যেন একটা সন্তান না হয়। তোমার প্রয়োজনে সে থাকবে না, তার তার নিজের প্রয়োজন তাকে অতি ব্যস্ত করে তুলবে। তোমার যখন মনে হবে তাকে একটিবার দেখি, সে দেখবে না স্নেহ। আহ তোমার তোমার যখন মনে হবে তাকে একটু জড়িয়ে ধরুক, তোমাকে একটু জড়িয়ে ধরুক, সে থাকবে না। তোমার যখন মনে হবে সে তোমার বুকে একটু হাত বোলাক, সে থাকবে না, সে থাকবে না তোমার পাশে। ওগো, তুমি এমন করো না, আমার বড্ড ভয় করছে। ভয় পাচ্ছ কেন স্নেহ? আহ, আমি তো আছি। এখন এখন আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। তুমি তো কোনোদিন এমন করে কথা বলো না, আজ কেন বলছো? ঠিক করে বলো তো, তোমার কি কষ্ট হচ্ছে? আমায় না বললে কি করে বুঝবো গো? তোমায় তোমায় কিচ্ছু বুঝতে হবে না গো, শুধু শুধু তুমি আমাকে একটু চেপে ধরে থাকো, ছেড়ো না, কেমন? আহ খুব শান্তি লাগছে আমার, জানো, খুব শান্তি। জানো, বর্দার নাতি পম্পি, ও তো বিলেত চলে যাচ্ছে। তো আমি ওর মাকে বললাম যে, বৌমা, ভগবানের অনেক আশীর্বাদ যে তোমার দুটো ছেলে, একটা কাছে না থাকলে আর একটা তো থাকবে, আমাদের মতো কষ্ট পেতে হবে না। আমি সব সময় কি ভাবি জানো, হঠাৎ যদি আমরা কেউ মারা যাই, তাহলে তো খোকা চট করে আসতেও পারবে না। সেই ভালো, আসতেও হবে না। শুধু তোরা সবাই ভালো থাক, স্নেহ, খুব ভালো থাক। স্নেহ, আমাদের যৌবনে তুমি একটা গান খুব গাইতে, তোমার তোমার মনে পড়ে? এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, সেই তীব্র দহনে অহরহ জ্বলছি আমরা, মনে আছে? হ্যাঁ, আগে খুব গাইতাম, আমার বড্ড প্রিয় গান।
আসলে রবি ঠাকুর জীবনে অনেক শোক পেয়েছেন তো, তাই অমন লেখা লিখতে পেরেছেন। দুঃখের সাগর মন্থন করেই তো অমন অমৃতের মতো গান লিখেছেন। আহ, কি সুন্দর বললে স্নেহ। দুঃখের সাগর মন্থন করি তবে অমৃত উঠেছে। হাহ, ওই ওই গানটা আজ আবার একটু গাও না গো। আমি আমি গাইব কি গো? তুমি কি পাগল হয়ে গেলে? গাও, গাও না স্নেহ। শোনো, আহ, আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি আমায় ডাকবে না কেমন? হাহ, যদি যদি একেবারেই ঘুমিয়ে পড়ি তাহলেও ডাকবে না। এ আবার কেমন কথা? তুমি তো কখনো আমার অবাধ্য হওনি স্নেহ, এখনো হয়েও না। তিন তিন সত্যি করো, বলো ডাকবে না? ঠিক আছে, ঘুমিয়ে গেলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না, হয়েছে? লক্ষ্মী মেয়ে, এখন এখন আস্তে আস্তে ধীরে ধীরে গানটা গাও স্নেহ। আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে। তুমি কি ঘুমিয়ে গেলে? ও, তুমি তো আবার তিন সত্যি করিয়েছো। ঠিক আছে, ঘুমাও, ভালো করে ঘুমাও, আমি ডাকবো না। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে। এই করেছো ভালো।